সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে WH কোয়েশ্চেন্স, অর্থাৎ কিভাবে আমরা WH কোয়েশ্চেনগুলো ফর্ম করব বা কিভাবে WH ওয়ার্ডগুলো দিয়ে কোয়েশ্চেন গঠন করব, অর্থাৎ প্রশ্ন তৈরি করব। সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আর এই বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। আমাদের স্পোকেন ইংলিশে প্রশ্ন করতে গেলেই আমাদের এই WH কোয়েশ্চেনগুলো প্রয়োজন হয়। একই সাথে এই টপিকটি HSC BM শাখায় রয়েছে, এমনকি ডিগ্রি শাখাতেও যারা ডিগ্রির শিক্ষার্থী তাদেরও এই WH কোয়েশ্চেন ফর্ম করার বিষয়টি রয়েছে। তো আলোচনা শুরু করা যাক। WH কোয়েশ্চেন বলতে আমরা মূলত যে কোয়েশ্চেনগুলো WH দিয়ে গঠিত যে শব্দগুলো, সেই কারণে আমরা WH কোয়েশ্চেন বলে থাকি। সেই WH কোয়েশ্চেনগুলো কি কি একটু দেখে নিই আমরা। হু, কে, আশা করি অর্থগুলো সবার কাছে জানা, খুবই সহজ জিনিস। হু কে, হোম কাকে, হোয়াট দ্বারা কি বোঝায়। আমরা যদি কারো পেশা সম্পর্কে প্রশ্ন করি তাহলে আমরা হোয়াট ব্যবহার করি। আমরা যদি জানতে চাই কয়টা বাজে, সেই ক্ষেত্রেও আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি। এই তালিকাটা অবশ্যই আগে মাথায় নিয়ে নিতে হবে, তাহলে আমাদের পরে প্রশ্ন বুঝতে বা প্রশ্ন করতে খুবই সহজ হবে। হয় কখন বুঝাতে, হয়া কোথায় বুঝাতে, অর্থাৎ কোন স্থান এর প্রয়োজন হলে তখন আমরা হয়া ব্যবহার করব। হোয়াই কেন, কি কারণে, তখন আমরা হোয়াই ব্যবহার করব। হুজ কার, এরকম বোঝাতে আমরা হুজ ব্যবহার করব, কার প্রশ্ন করতে। হুইচ কোনটি, কোন জিনিসটি বা কোন বিষয়টি, সেটা বোঝাতে আমরা হুইচ ব্যবহার করব। এই হচ্ছে আমাদের প্রাথমিকভাবে WH ওয়ার্ডগুলো জেনে নেওয়া। আরেকটি ওয়ার্ড রয়েছে হাউ, সেটাও WH কোয়েশ্চেনের অন্তর্ভুক্ত, কিন্তু সেইটা আমি পরবর্তী কোনো একটা লেসনে হাউ যে নিয়ে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, সেই হাউ এবং আরো কিছু নিয়ম নিয়ে আমি আরেকটি লেসন তৈরি করার চেষ্টা করব। আজকে আমরা যেগুলো শিখব তার এই তালিকাটি দেওয়া হলো, এবং এখন আমরা নিয়মগুলো দেখে নেব যে কোন কোন উপায়ে প্রশ্ন গঠিত হয়, WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন গঠন করতে হয়। আরেকটি বিষয় এখানে মনে রাখতে হবে, আরেকটি বিষয় রয়েছে যেটাকে বলা হয় সেন্টেন্স ট্রান্সফরমেশন। সেখানেও কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করি, কিন্তু ওই বিষয়টির সাথে এখানে কিছু পার্থক্য রয়েছে। সেটা পরবর্তীতে যখন কোনো সেন্টেন্স ট্রান্সফরমেশনের অধ্যায়টি আমরা পড়ব বা ওই বিষয়টি আমরা পড়ব, তখন আমরা আলোচনা করব। এখানে আমরা নিয়মগুলো দেখি কিভাবে WH কোয়েশ্চেন গঠিত হয়। যদি বাক্যটিতে আই, মি, উই, আস থাকে, তাহলে প্রশ্ন করার সময় আমাকে ইউ ব্যবহার করতে হবে। আমরা নিয়মগুলো দেখে নিচ্ছি, পরে পরে যখন আমরা এক্সারসাইজ করব তখন এই প্রত্যেকটা নিয়মে আমাদের কাজে লাগবে। যদি স্টেটমেন্টটিতে বা উত্তরটিতে মাই, মাই, আওয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রশ্নের সময় ইওর ব্যবহার করব। WH ওয়ার্ড অবশ্যই শুরুতে আসবে এবং এই ওয়ার্ডের পরে অথবা কিছু ক্ষেত্রে যদি WH ওয়ার্ডের পর অন্য কোনো শব্দ আসে, কিছু কিছু ক্ষেত্রে সেই ক্ষেত্রেও সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব চলে আসবে। বাক্যে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটা WH ওয়ার্ডের পরে এবং সাবজেক্টের পূর্বে বসবে অক্সিলারি ভার্ব। যেমন আমরা যেগুলো জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এই যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে সবার এগুলো সম্বন্ধে ধারণা রয়েছে আশা করি। বাক্যে যদি সেই অক্সিলারি ভার্বগুলো না থাকে তখন আমরা কি করব, বাক্যের যে মূল ভার্ব রয়েছে
সেই ভার্ব অনুযায়ী আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করব অক্সিলারি হিসেবে। যদি বাক্যের মূল ভার্ব যেটা সেটা যদি তার মূল ফর্মেই থাকে, যদি কোনো পরিবর্তন না হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডু। যদি ভার্বের সাথে মূল বাক্যে এস বা ইএস যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাজ। আবার বাক্যটি যদি পাস্ট ফর্মের হয় স্টেটমেন্টটি, তখন আমরা ব্যবহার করব ডিড। এবং ডিড ব্যবহার করার পরে কি করব, বাক্যটি যেহেতু পাস্ট, মানে কি আমরা ভুল করে মূল ভার্বটাকেও পাস্ট করে ফেলি। কিন্তু যদি আমরা ডিড ব্যবহার করি তাহলে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মের হয়ে যাবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আশা করি নিয়মগুলো বা প্রাথমিক আলোচনাটা সবাই বুঝতে পেরেছে। এখন আমরা প্রশ্ন করার মাধ্যমে আমাদের লেসনটিতে যাচ্ছি। সেখানে আমরা যখন প্রশ্ন করব, এই নিয়মগুলো আমরা ফলো করার চেষ্টা করব। এই নিয়মগুলোর বাইরে হঠাৎ হঠাৎ কোনো কিছু একটু ব্যতিক্রম থাকতে পারে, তবে ওভারঅল এইগুলি হচ্ছে আমাদের মূল নিয়ম। তো আমরা প্রথমেই যাচ্ছি হুতে। হু মানে কে, সেটা আমরা সবাই জানি, খুব সহজ। আমি উদাহরণের মাধ্যমে প্রতিটা বিষয় বোঝার চেষ্টা করব। আমি বললাম শেক্সপিয়ার রোট হ্যামলেট, অর্থাৎ শেক্সপিয়ার হ্যামলেট লিখেছিল। হ্যামলেট হচ্ছে একটি নাটক, সেই নাটকটি লিখেছিল শেক্সপিয়ার। তো সেক্ষেত্রে আমি প্রশ্ন করতেই পারি, কে হ্যামলেট লিখেছিল? তার মানে আমার লাগছে হু। হু রোট হ্যামলেট, এই হচ্ছে আমার প্রশ্ন। হু রোট হ্যামলেট। তো আমি কে, যেহেতু প্রশ্ন করেছি কে হ্যামলেট লিখেছিল, তার উত্তর হচ্ছে শেক্সপিয়ার রোট হ্যামলেট। তো কে এর জন্য আমি হু নিলাম এবং তারপরে ভার্ব থাকলো এবং বাকি অংশও থাকলো। হু এর একটি সহজ বিষয় হচ্ছে শুধু উত্তরের জায়গাটিতে হু বসিয়ে দিলে প্রশ্নটি গঠিত হয়ে যায়। এখানে আমরা নিয়মে দেখেছিলাম যে মূল ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হয়। এই বিষয়টি আমরা হু এর ক্ষেত্রে ব্যবহার করব না। এটা আলাদাভাবে একটু মনে রাখতে হবে যে হু এর ক্ষেত্রে বিষয়টা খুবই সহজ, আমাদের টেন্স কোনো কিছু ধরতে হয় না। জাস্ট হু এর যে উত্তরটা আছে সেই উত্তরের জায়গায় হু বসিয়ে দিলেই প্রশ্নটি তৈরি হয়ে যাবে। আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে হো, কাকে। I gave him a book. আমি তাকে একটি বই দিয়েছি। এখন যদি আমি প্রশ্নটা করতে চাই, আমি কাকে একটি বই দিয়েছি, এভাবে যদি আমরা প্রশ্নটা করি, যেহেতু আমি হোম এর উদাহরণ দিচ্ছি, অন্যভাবে প্রশ্নটা করা যেতে পারে আমি তাকে কি দিয়েছিলাম, সেটা আমরা পরে দেখবো যখন কি এর অপশানে আসবে। এখন আমরা দেখছি হোম। I gave him a book, অর্থাৎ আমি তাকে একটি বই দিয়েছি। তাহলে এটা প্রশ্নটা কি হবে? যেহেতু কাকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তাহলে আমি নিলাম হোম। হোম যে বাক্যটি আমরা দেখব, এই বাক্যটি আছে পাস্ট টেন্স, অর্থাৎ গিভ, গেভ, গিভেন। এখানে আমরা গেভ ফরম্যাটটি পাচ্ছি পাস্ট ফর্মে।
তো আমাদের নিয়ম ছিল যদি বাক্যটি পাস্ট ফর্মের হয়, এই যে নিয়ম, তাহলে আমাকে ডিড ব্যবহার করতে হবে অক্সিলিয়ারি হিসেবে। তাহলে এই যে হোমের পরে আমি হোম ডিড, এখন আমাকে দেখতে হবে, আমি প্রথমে পড়েছিলাম যে বাক্যে যদি আই, মি, উই, আস থাকে তাহলে প্রশ্ন করার সময় সেটি ইউ হয়ে যাবে। কিভাবে? আই গেভ হিম এ বুক, আমি তাকে একটি বই দিয়েছিলাম। তো এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে, এই আমি একটা উত্তর দিলাম এটা, এখন কেউ যদি প্রশ্ন করে তাহলে কি বলবে? তুমি তাকে কে দিয়েছিলে। যেখানে আমি বলেছি আমি দিয়েছিলাম, প্রশ্নকর্তা কিন্তু বলবে তুমি কাকে দিয়েছিলে। সেই ক্ষেত্রে সেই কারণে কি হলো, যেহেতু তুমি প্রশ্ন করতে গেলে তুমি আসবে, সেই জন্য চলে আসবে ইউ, হোম ডিড ইউ। এখন আবার আমরা নিয়ম করছি যে পাস্ট ফর্মের জন্য আমি ডিড আনলাম এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ ভার্বটা আছে গেভ, এখানে হয়ে যাবে গেভ। হোম ডিড ইউ গিভ এ বুক, অর্থাৎ তুমি কাকে একটি বই দিয়েছিলে। উত্তর হলো, সে বলল আমি তাকে একটি বই দিয়েছি। তো আমাদের হু, হোম দেখা হলো, এখন আসছে হোয়াট। হোয়াটের প্রাথমিক বিষয়টাই হচ্ছে যেটা বোঝাচ্ছে কি। উই প্ল্যান টু ভিজিট সোনারগাঁ, অর্থাৎ আমরা সোনারগাঁ ভ্রমণ করার পরিকল্পনা করেছি। তাহলে এর প্রশ্নটা কি হতে পারে? আমি যদি কাউকে উত্তর দিই আমরা সোনারগাঁ ভ্রমণ করার পরিকল্পনা করেছিলাম, তাহলে প্রশ্নটা আরেকজন যদি আমাকে প্রশ্ন করে কি করবে? বলবে যে তোমরা কি পরিকল্পনা করেছিলে, তোমরা কি পরিকল্পনা করেছিলে, বুঝতে হবে বাংলাটা, তাহলে প্রশ্নটা সহজ হয়ে যাবে। কি পরিকল্পনা প্রশ্ন, তার মানে কি আমার হোয়াট লাগবে। তারপরে আবার আগের নিয়মে যাচ্ছি আমরা, বাক্যটি আছে পাস্ট টেন্সে, তার মানে আমাকে লাগবে অক্সিলারি হিসেবে ডিড, হোয়াট ডিড। এখন যেহেতু বাক্যের সাবজেক্ট হিসেবে আছে উই, আমরা পড়েছিলাম যে উই থাকলে ইউ আনবো, তাহলে হোয়াট ডিড ইউ, এবং যে নিয়মটি পড়েছিলাম যে ডিড হলে পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে হোয়াট ডিড ইউ, এখানে ভার্ব হচ্ছে প্ল্যান। শেষ, আমাদের প্রশ্ন হয়ে গেল হোয়াট ডিড ইউ প্ল্যান, তোমরা কি পরিকল্পনা করেছিলে। তখন উত্তর আসছে উই প্ল্যান টু ভিজিট সোনারগাঁ, আমরা সোনারগাঁ ভ্রমণ করার পরিকল্পনা করেছিলাম। এখানে কি এর পরে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, হোয়াট দিয়ে পেশা বোঝায়। এখানে আছে মাই ফাদার ইজ এ টিচার, অর্থাৎ আমার বাবা একজন শিক্ষক, তার মানে তার পেশা হচ্ছে শিক্ষকতা। তো ওই পেশা জানতে চাইলে আমি প্রশ্নটা কিভাবে করবো? হোয়াট দিয়ে হোয়াট, হোয়াট এর পর আমার কি লাগবে? অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব হোয়াট ইজ। এখন মাই ফাদার, প্রশ্ন করার সময় কি বলবে? তোমার বাবা কি করেন। সেই ক্ষেত্রে কি হচ্ছে, মাই, এই যে নিয়মে আছে যে মাই থাকলে প্রশ্নে চলে যাবে ইউ, অর্থাৎ হোয়াট ইজ ইউর ফাদার। তো মাই ফাদার ইজ এ টিচার, প্রশ্ন করতে হবে কি? হোয়াট ইজ ইউর ফাদার, অর্থাৎ তোমার বাবা কি করেন। অথবা আরেকভাবে বলা যায় হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন, একই জিনিস।
হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন। আবার সংক্ষেপে হোয়াট ইজ ইউর ফাদার বললেও প্রশ্ন হয়ে যাবে। আরেকটা জিনিস শিখেছিলাম, হোয়াট ব্যবহার করবো আমরা কয়টা বাজে, সেই জাতীয় কোনো প্রশ্ন করতে গেলে আমরা হোয়াট ব্যবহার করব। এখন যদি কেউ বলে ইট ইজ 10 AM, ইট ইজ 10 AM, এখন 10টা বাজে, তাহলে তার প্রশ্নটা কি হবে? ইট ইজ 10 AM, তাহলে প্রশ্ন হবে সবসময়, এটা একটা প্রশ্ন সবসময় মুখস্থ করে ফেললেও হবে বা মনে রাখলেও হবে যে সময় যদি উত্তরে কেউ বলে যে এখন এতটা বাজে, তখন প্রশ্নটা হবে হোয়াট টাইম ইজ ইট। এই প্রশ্নটা মুখস্থ করে বা মনে রাখলেও হবে সবসময়, যে এই একটা স্ট্রাকচারে হয়ে যাবে প্রশ্নটা। এছাড়াও বলা যায় হোয়াট ইজ দ্য টাইম নাও, সেভাবেও মনে করা যায়। অথবা এটা মনে রাখলেও হবে যে হোয়াট টাইম ইজ ইট। যদি কেউ প্রশ্ন করে সময় জানার জন্য, তাহলে এইভাবেই প্রশ্নটা করতে হবে। এখন আমরা শিখব হোয়েন দিয়ে প্রশ্ন করা, অর্থাৎ হোয়েন মানে কি? কখন। যদি আমরা কখন দিয়ে কোনো কিছু জানতে চাই, তাহলে আমরা ব্যবহার করব হোয়েন। We go to college in the morning, অর্থাৎ আমরা সকালবেলায় কলেজে যাই। তার মানে আমরা প্রশ্ন করতে পারি কি, যে তোমরা কখন কলেজে যাও, কিংবা তুমি কখন কলেজে যাও। এই যে কখন দিয়ে প্রশ্ন করলাম, তখনই আমার লাগবে হোয়েন। তাহলে শুরু করছি হোয়েন। হোয়েনের পর আমার কি লাগবে? অক্সিলারি ভার্ব। তো বাক্যটি আছে কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে, গো। সেই ক্ষেত্রে আমরা নিয়ম কি দেখেছি, যে বাক্যটি যদি মূল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, মূল ফর্মে হয় গো, গোয়ের আগে ফর্ম আছে গোজ, ওয়েন্ট, গন, কিন্তু মূল ফর্ম হচ্ছে গো। তো ভার্ব যদি মূল ফর্ম হয়, তাহলে আমরা কি আনবো অক্সিলারি হিসেবে? ডু। হোয়েন, ডু। তারপরে ওই যে আবার আগের নিয়ম, এই বাক্যে আছে উই, সাবজেক্টে উই আছে, উই থাকলে আমরা কি ব্যবহার করব? ইউ। তো হোয়েন ডু ইউ। শেষ, আমাদের মূল কাজ শেষ। এখন প্রশ্ন, হোয়েন ডু ইউ গো টু কলেজ। এই আমাদের প্রশ্ন হয়ে গেল। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই যে আমার এই অংশ আর এই যে নিয়মের অংশ তার মধ্যেই আছে, কাজে এগুলো আমাদের খুব ভালোভাবে নিয়মগুলো খেয়াল করতে হবে। হোয়েন ডু ইউ গো টু কলেজ, তুমি কখন কলেজে যাও? উত্তর আসলো উই গো টু কলেজ ইন দ্য মর্নিং, আমরা সকালবেলায় কলেজে যাই। পরের অপশন হোয়ার, কোথায়। The National Memorial is at Savar, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধটি সাভারে অবস্থিত। কাজে আমরা বুঝতে পারছি যে এখানে প্রশ্নটা কি হতে পারে, জাতীয় স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত। তো ওই যে কোথায়, কোথায় জন্য আমার প্রথমেই লাগবে কি? হোয়ার। হোয়ার। এখানে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে, কাজে অক্সিলারি ভার্ব আমার আর বুঝতে হবে না। হোয়ার ইজ শেষ, তারপরে চলে আসবে মূল বিষয়টি। শেষ, হোয়ার ইজ দ্য ন্যাশনাল মেমোরিয়াল, জাতীয় স্মৃতিসৌধটি কোথায়? দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইজ এট সাভার, জাতীয় স্মৃতিসৌধটি সাভার। কাজে আমরা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম ফলো করছি। হোয়ার এনেছি, অক্সিলারি ভার্ব করছি, তারপরে সাবজেক্ট বা যে অংশটা থাকে বাকি সেই অংশটা। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াই, কেন।
শামীম ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট, অর্থাৎ শামীম বাজারে গিয়েছিল একটা শার্ট কিনতে বা একটা জামা কিনতে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে আবার প্রশ্নের ধরনটাই হচ্ছে এরকম যে শামীম কেন বাজারে গিয়েছে। উত্তর দেখে কিন্তু আমরা ধারণা করতে পারি যে প্রশ্নটা কি বোঝাচ্ছে। শামীম বাজারে গিয়েছিল একটি শার্ট কিনতে, তার মানে প্রশ্নটা কেন দিয়ে করতে হবে, হোয়াই। আবার একই নিয়ম, বাক্যটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্স নিয়মে আছে। পাস্ট টেন্স থাকলে অক্সিলারি হিসেবে ডিড আনতে হবে, হোয়াই ডিড। তারপরে যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে শামীম আছে, শামীমই থাকবে। যদি এই রকমের কোনো সাবজেক্ট থাকে তাহলে সেগুলো এই অনুযায়ী পরিবর্তন হবে। যেহেতু এখানে শামীম আছে নাম, তো আমি শামীমই রাখতে হবে। হোয়াই ডিড শামীম, এই যে এখানে ছিল ডিড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আমরা আগেও প্রশ্ন করেছি হোয়াই ডিড শামীম ওয়েন্ট, ওয়েন্ট ভার্ব, ওয়েন্ট ভার্বটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম। গো টু মার্কেট, শেষ, হোয়াই এর প্রশ্ন হয়ে গেল। Dear students, welcome to my English lesson. আমরা যে টপিকটি নিয়ে পড়ছিলাম WH ওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন গঠন করতে হয়, আজকে এই টপিকটির উপরে আমার তৃতীয় লেসন। এর আগের দুটি লেসনে আমি WH এর কিছু শব্দকে দেখিয়েছি কিভাবে সেই শব্দগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে হয়। আজকে আমরা যে শব্দগুলো দেখব সেগুলো হচ্ছে হুজ এবং হুইচ। গত দুটি লেসনে আমি এপাশে নিয়মগুলো দিয়ে দিয়েছিলাম, আজকে নিয়মগুলো দিচ্ছি না। আশা করছি যে গত দুটি লেসন থেকে তোমরা নিয়মগুলোকে আয়ত্ত করতে পেরেছ। সেই পড়াটা কাজে লাগিয়ে আজকে আমরা হুজ এবং হুইচের উপরে ওই নিয়মগুলো অ্যাপ্লাই করে প্রশ্ন তৈরি করার চেষ্টা করব। তো আমরা খুব সকলেই আশা করছি সকলেই জানো খুবই সহজ যে হুজ মানে কার বোঝানো হয় এবং হুইচ মানে কোনটি বোঝানো হয়। Let's go to the board and do some exercise. I took Jamil's pen. আমি জামিলের কলমটি নিয়েছিলাম। তাহলে সে প্রশ্নটা কি হতে পারে? কেউ একজন আমাকে যখন প্রশ্ন করবে তুমি কার কলম নিয়েছিলে, তখন আমি বলবো যে আমি জামিলের কলম নিয়েছিলাম। তাহলে তুমি কার কলম নিয়েছিলে, কার, কাজে আমার কি প্রয়োজন, হুজ। হুজ, তুমি কার কলম নিয়েছো, তুমি কার কলম নিয়েছি, কার কলম, হুজ পেন, কার কলম। বাক্যটি আছে পাস্ট ইনডেফিনিটিভ। তো আমরা জানি যে পাস্ট ইনডেফিনিটিভ থাকলে প্রশ্ন করার জন্য আমাকে ডিড আনতে হয়। হুজ পেন, ডিড। এখন আমার সাবজেক্ট কি করতে হবে, নিয়মে গত ক্লাসগুলোতে নিয়মে দেখেছিলাম যে সাবজেক্টে যদি আই, উই বা আস এগুলো থাকে তাহলে সেটা প্রশ্ন করার সময় ইউ হয়ে যায়। হুজ পেন ডিড ইউ। আবার বাংলাটা খেয়াল করলেও বোঝা যাবে, প্রশ্ন করার সময় কিন্তু বলবে যে তুমি কার কলম নিয়েছো, সেই যে তুমি, এই ইউ চলে আসলো সেই জন্য। হুজ পেন ডিড ইউ টেক। হুজ পেন ডিড ইউ টেক, তুমি কার কলমটি নিয়েছিলে। এখন এই টুক কিভাবে টেক হলো আশা করছি সকলে বুঝতে পেরেছো। তারপরও আমি আবারও বলে দিচ্ছি যে বাক্যটি পাস হলে যদি এখানে ডিড চলে আসে তাহলে পরের অংশটিতে এই ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। এই নিয়মগুলো আমরা আগের দুটি লেসনে আলোচনা করেছি। পরের উদাহরণ, জনিস শার্ট ইজ নাইস। জনির জামাটি বা শার্টটি সুন্দর। এখন আমি প্রশ্ন করতেই পারি
কার জামাটি সুন্দর, তাহলে ওই যে কার আসে, হুজ, কার জামাটি সুন্দর, কার জামাটি, হুজ শার্ট, হুজ শার্ট। তারপর এখানে যেহেতু অক্সিলারি আছে সে কারণে আমার ডু ডাজ ডিড এর প্রয়োজন নেই। যদি অক্সিলারি না থাকে তাহলে আমরা বাক্যের মূল ভার্ব অনুযায়ী ডু ডাজ ডিড ব্যবহার করি। হুজ শার্ট ইজ নাইস, প্রশ্ন করলো হুজ শার্ট ইজ নাইস, কার জামাটি সুন্দর, উত্তরে বললো জনিজ শার্ট ইজ নাইস। তো এইভাবে আমরা হুজ দিয়ে প্রশ্ন গঠন করতে পারি। পরবর্তী অংশে আমরা যাচ্ছি, দেখো হুইচ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংরেজি আমার প্রিয় বিষয়। তাহলে প্রশ্নটা কি হবে, কোনটি তোমার প্রিয় বিষয়, কোনটি, তো কোনটির জন্য আমার লাগবে হুইচ, হুইচ অক্সিলিয়ারি ইজ মাই, মাই হয়ে যাবে ইউর, কারণ প্রশ্ন করার সময় আমি বলছি কোনটি তোমার প্রিয় বিষয়, সেই জন্য ইউর হয়ে গেল। গত লেসনের যে নিয়মগুলো ছিল সেগুলো একটু খেয়াল করে নিবে, সেখানে উল্লেখ ছিল মাই থাকলে সেটা পরে ইউর হয়ে যায়। Which is your Which is your favorite subject? English is my favorite subject. পরবর্তী উদাহরণে দেখি, The boy chose blue pencil. বালকটি নীল পেন্সিলটি পছন্দ করেছে। তাহলে আমরা প্রশ্ন কি বলতে পারি, সবসময় প্রশ্নটা বা যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেটার বাংলা বোঝার চেষ্টা করতে হবে, তাহলে প্রশ্ন করা খুবই সহজ হয়ে যাবে। বালকটি নীল পেন্সিলটি পছন্দ করেছিল, তার মানে আমি প্রশ্ন করতে পারি বালকটি কোন পেন্সিলটি পছন্দ করেছিল, বা কোন পেন্সিলটি মানে কোনটি, তাহলে কোন পেন্সিলটি, হুইচ, হুইচ পেন্সিল, যেহেতু বাক্যটি পাস্ট টেন্সে আছে আমার অক্সিলারি হিসেবে লাগবে ডিড, হুইচ পেন্সিল ডিড, তারপরে সাবজেক্ট ডিড দ্য বয় চুজ, হুইচ পেন্সিল ডিড দ্য বয় চুজ, বালকটি কোন পেন্সিলটি পছন্দ করেছিল, দ্য বয় চুজ ব্লু পেন্সিল। তো এখানে নিয়ম ওই যে প্রথম নিয়মের মতো পাস্ট থাকাতে এখানে ডিড এসেছে এবং পরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। লেটস লুক এট অ্যানাদার এক্সাম্পল, আই ওয়ান্ট দ্যাট বুক, আমি ওই বইটি চাই, আমি ওই বইটি চাই। এখন প্রশ্ন হতে পারে তুমি কোন বইটি চাও, অর্থাৎ তুমি কোনটি চাও, কোন বইটি চাও, সেই জন্য আমার প্রয়োজন হচ্ছে তুমি কোন বইটি চাও, কোন বইটি, হুইচ বুক, কোন বইটি, হুইচ বুক। এখন আমার অক্সিলারির প্রয়োজন, তো অক্সিলারি যেহেতু বাক্যটি প্রেজেন্টে আছে, আই ওয়ান্ট দ্যাট বুক, তার মানে আমার লাগবে ডু, হুইচ বুক ডু, যেহেতু সাবজেক্ট আই আছে সেটা প্রশ্ন করার সময় হয়ে যাবে ইউ, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাও, তখন সে উত্তরে বলছে আই ওয়ান্ট দ্যাট বুক, আমি ওই বইটি চাই। তো এইভাবে প্রশ্ন তৈরি করতে হয় WH ওয়ার্ড দিয়ে। আশা করছি লেসনগুলো সবার কাছে সহজ মনে হচ্ছে, তারপরও যদি কঠিন মনে হয়, যেখানে কঠিন মনে হবে সেই বিষয়টি নিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, তাতে এই
আরো অন্যান্য বিষয় নিয়ে লেসন নিয়ে আসার জন্য আমি অনুপ্রাণিত হই। তো আশা করছি সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবে। পরবর্তী অংশে আমরা WH কোশ্চেনের যে শেষ অংশ অর্থাৎ পার্ট 4 সেখানে আমরা হাউ নিয়ে বিস্তারিতভাবে দেখব, কিভাবে হাউ দিয়ে প্রশ্ন করতে হয় এবং বাকি আরো দুই একটি নিয়ম আমি দেখিয়ে দিই। তখন আমাদের পুরো WH কোশ্চেন বা WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন তৈরি করার বিষয়টি আমরা কমপ্লিট করতে পারবো এবং তারপরে আশা করছি WH ওয়ার্ড নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি আবারও উপস্থিত হয়েছি WH কোশ্চেন কিভাবে মেক করতে হবে বা কিভাবে ফর্ম করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। গত লেসনে আমি WH এর মোটামুটি সবগুলো টপিক নিয়েই আলোচনা করেছি এবং দেখিয়েছি কিভাবে প্রশ্ন করতে হয়। বলেছিলাম যে বাকি ছিল হাউ অপশনটি। হাউকেও WH ওয়ার্ড হিসেবে বিবেচনা করা হয়। সেই হাউ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং পাশাপাশি অন্য দু একটি নিয়ম আমি দেখিয়ে দিব প্রশ্ন করার ক্ষেত্রে যেগুলোর প্রয়োজন হয়। তো চলে যাচ্ছি আজকের আলোচনায়। হাউ মানে কিভাবে বা সাধারণত কিভাবে, এছাড়াও কেমন বোঝাতেও হাউ ব্যবহার করা হয়, অর্থাৎ হাউ দিয়ে প্রশ্ন করা হয়। আশা করি আগের যে নিয়মগুলো সেগুলো তোমাদের মনে আছে, আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে লেখা আছে। আর এইগুলো থেকেও আমরা এখন শিখব হাউ কি ভাবে প্রশ্নে ব্যবহৃত হয়। হি কেম অন ফুট, অর্থাৎ সে পায়ে হেঁটে এসেছিল। তাহলে আমরা প্রশ্ন করতেই পারি সে কিভাবে এসেছিল। তাহলে আমার প্রথমে লাগবে কি হাউ, তারপর বাক্যটি আছে পাস্ট টেন্সে, সেই অনুযায়ী আমার লাগবে ডিড, তারপরে সাবজেক্ট হি, যেহেতু পাস্ট হয়েছে ডিড সেহেতু আমাদের মূল ফর্মে রাখতে হবে ভার্বটাকে, মূল ফর্মে। এখানে আছে কে, কিন্তু আমাদের এটা কি করতে হবে, মূল ফর্মে নিয়ে আসতে হবে। কাজে প্রশ্ন হচ্ছে হাউ ডিড হি কেম, সে কিভাবে এসেছিল, হি কেম অন ফুট। অর্থাৎ আমরা দেখলাম কিভাবে ব্যবহার। এরপর আসছে আমাদের কেমন এর ব্যবহার। হাউ আই এম ভেরি ফাইন, আমি খুবই ভালো আছি। এখানে অর্থাৎ যদি আমাকে কেউ প্রশ্ন করে তাহলে কি বলবে, তুমি কেমন আছো, তার উত্তরে আমি বলবো আই এম ভেরি ফাইন। তাহলে প্রশ্নটা হতে পারে কি, যেহেতু হাউ দিয়ে প্রশ্ন করবো হাউ, তারপরে আমার লাগবে কি অক্সিলারি। এখন এখানে অক্সিলারি হিসেবে আছে এম, কিন্তু আমাকে প্রশ্নের ধরনটা বুঝতে হবে। এখানে আমাকে প্রশ্নের নিয়ম অনুযায়ী কি করতে হবে, আমরা দেখেছি নিয়মে যে আই চেঞ্জ হয়ে ইউ হয়ে যায়। তো ইউ যেহেতু আমি সাবজেক্ট হিসেবে এখানে আনবো, আমাকে ইউ এর সাথে সংযোগ, যেটা ইউ এর সাথে যায় সেরকম একটা অক্সিলারি আনতে হবে। সেটা কি, অবশ্যই ইউ এর সাথে হয় আর। কাজে প্রশ্নটা হচ্ছে হাউ আর ইউ, বলছে যে আই এম ভেরি ফাইন। হাউ দিয়ে এখন কেমন বিষয়টি আমরা বোঝার চেষ্টা করছি। হি লুকস ভেরি নাইস, অর্থাৎ তাকে খুব সুন্দর দেখায় বা দেখাচ্ছে। তাহলে প্রশ্নটা কি হবে, তাকে কেমন দেখায়। তাহলে কেমনের জন্য আমার লাগবে হাউ। হাউ, তারপর এখানে ভার্বটা আছে কি, ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে আমরা বলেছিলাম যে লাগবে ডাজ অক্সিলারি হিসেবে। তাহলে হাউ ডাজ, সাবজেক্ট চলে আসবে। নিয়মগুলো সবসময় একই রকম, অক্সিলারির পরেই সাবজেক্ট চলে আসে, অক্সিলারির পরেই সাবজেক্ট চলে আসে। হাউ ডাজ হি লুক, তাকে কেমন দেখায়। ওই যে আমরা শিখেছিলাম পাস্টে যদি ডিড হয় তাহলে এখানে ভার্বের
মূল ফর্ম চলে আসে। ঠিক একই রকম এখানে যদি ডাজ চলে আসে, তারপরে এখানে লুকের মূল ভার্ব চলে আসে এই জায়গায়, হাউ ডাজ হি লুক। অর্থাৎ আমরা কেমন এবং কিভাবে দেখি। পরের হচ্ছে আমরা এখানে হাউ মেনি এবং হাউ মাচ, এই দুটো দিয়ে প্রশ্ন করতে গেলে আমাদের খুবই কনফিউশন তৈরি হয়। তাই পার্থক্যটা খেয়াল রাখতে হবে, হাউ মেনি ব্যবহৃত হবে কাউন্টেবলে, হাউ মাচ ব্যবহৃত হবে আনকাউন্টেবল। অর্থাৎ কাউন্টেবল মানে যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল মানে যেটা গণনা করা যায় না। উদাহরণে যাই, 16 teams will take part in the World Cup. WC মানে ওয়ার্ল্ড কাপ, তার মানে বলছি 16টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করবে। তো আমার লাগবে কি, যেহেতু 16টি দল, সেটাকে অবশ্যই কাউন্ট করা যায় যে 16টি, তাহলে লাগবে আমার হাউ মেনি, কাউন্টেবল, হাউ মেনি টিমস। প্রশ্নটা হবে কি, কতগুলো দল বিশ্বকাপে অংশ নেবে, তাহলে হাউ মেনি টিমস, কতগুলো দল। তারপরে আমার আসছে অক্সিলারি, তার বাকি অংশ যদি রেডি হয়ে যাবে, হাউ মেনি টিমস উইল টেক পার্ট ইন দ্য ওয়ার্ল্ড কাপ। অর্থাৎ আমরা শিখলাম কাউন্টেবল। এখন দেখো হাউ মাচ, আই নিড 2 hours টু ফিনিশ দ্য টাস্ক। I need 2 hours to finish the task. আমার কাজটি শেষ করার জন্য 2 ঘন্টা সময়ের প্রয়োজন। এখানে কি হচ্ছে, সময়, 2 ঘন্টা সময়, এটাকে কিন্তু গণনা করা যায়, কিন্তু একটা পরিমাপে বলা যায় আমার 2 ঘন্টার মতো সময় লাগবে। অর্থাৎ আর হচ্ছে টাইম সবসময় আনকাউন্টেবল, সেটা আমরা নিশ্চয়ই জানি, বা যারা যারা জানি না সেটা জেনে নিলাম যে টাইম সবসময় আনকাউন্টেবল। তো যেহেতু আনকাউন্টেবল আমার লাগবে হাউ মাচ। অর্থাৎ প্রশ্ন করতে পারে কাজটি করার জন্য তোমার কত সময় লাগে বা কতটুকু সময় লাগে, হাউ মাচ টাইম, কত সময়। এখন আমরা চলে আসছি আমাদের গ্রামারে। আই নিড 2 hours, নিড যেহেতু ভার্বের মূল ফর্ম, সেটা আমি ব্যবহার করব ডু। যেহেতু সাবজেক্ট আছে আই, আমাকে ব্যবহার করতে হবে ইউ। হাউ মাচ টাইম ডু ইউ, তারপরে নিড, হাউ মাচ টাইম ডু ইউ নিড, তারপরে বাক্য অংশ টু ফিনিশ দ্য টাস্ক। অর্থাৎ এইভাবে হাউ মাচ এবং হাউ মেনি পার্থক্যটা আমরা শিখে নেব। এখন আমরা হাউ এর কিছু অতিরিক্ত বিষয় দেখব, যে এই ফরম্যাটে আমরা হাউ দিয়ে প্রশ্ন করতে পারি। যদি আমার কোন প্রশ্নের সময়ের ব্যক্তি কথা বলা হয়, তাহলে আমরা হাউ লং ব্যবহার করব। আমি উদাহরণের সাথে সাথে যাই, উদাহরণ দিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। I lived here for 2 years. আমি এখানে 2 বছর যাবত ছিলাম, বসবাস করেছিলাম। তার মানে কি, এখানে অবশ্যই সময়ের ব্যক্তি যাচ্ছে। How long, বাক্যটি past tense এ, did, I থাকলে হবে you. How long did you live here? অর্থাৎ তুমি এখানে কতদিন ছিলে? তখন সে বললো আমি এখানে 2 বছর ছিলাম। তারপরে আসছে হাউ ফাস্ট। হাউ ফাস্ট মানে দ্রুততা বোঝাতে, হাউ ফাস্ট। হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। তাহলে প্রশ্নটা কি হবে, সে কত দ্রুত দৌড়ায়? উত্তর হবে সে খুব দ্রুত দৌড়ায়। তাহলে প্রশ্নটা এই যে আমরা পাচ্ছি হাউ ফাস্ট। তাহলে হাউ ফাস্ট, সেখানে যেহেতু ভার্বের সাথে এস যুক্ত আছে, আমার লাগবে ডাজ, তারপরে সাবজেক্ট এবং মূল ভার্ব। হাউ ফাস্ট ডাজ হি রান। তারপরে আমার জন্য আছে
হাউ ফার দূরত্ব বোঝাতে। The college is 20 kilometers away, অর্থাৎ কলেজটি 20 কিলোমিটার দূরে। তাহলে দূরত্ব বোঝাতে how far auxiliary verb is, তারপরে সাবজেক্ট, how far is the college, দূরত্ব। তারপরে আসছে কি আরেকটা জিনিস আমরা শিখবো, কারো বয়স জিজ্ঞাসা করতে গেলে আমরা হাউ ব্যবহার করি। হাউ, যেমন কেউ যদি বলে I am 30 years old, তাহলে প্রশ্ন কি হবে, তোমার কত বছর বয়স? সে উত্তর দিবে আমার 30 বছর বয়স। তাহলে প্রশ্নটা কি হবে, হাউ ওল্ড আর ইউ। এই একটা প্রশ্ন খেয়াল করলেই সব ক্ষেত্রে দেওয়া যাবে, যে কাউকে বয়স জিজ্ঞেস করতে গেলে এই প্রশ্নটাই, হাউ ওল্ড আর ইউ। কাজে হাউ ওল্ড দিয়ে এখানে বয়স দেখানো হচ্ছে। এইভাবে আমরা বাক্যের অর্থ অনুযায়ী আমরা হাউ এর সাথে এই বিশেষ বিশেষ শব্দ ব্যবহার করতে পারি, লং, ফাস্ট, ফার, ওল্ড, এভাবে আরো বিভিন্ন শব্দ, হাউ স্পিড, হাউ হাই, হাউ অফেন, এরকম আরো উদাহরণ রয়েছে যেগুলো আমরা বাক্যের যে অর্থ বোঝাচ্ছে সেটা অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করব। এবারে আমি আগে বলেছিলাম যে আর দু একটি নিয়ম অতিরিক্ত আমি দেখিয়ে দিব কিভাবে প্রশ্ন করতে হয়। আমরা ইতিমধ্যেই WH ওয়ার্ড সংক্রান্ত সবগুলো ওয়ার্ডের দেখেছি আমরা কিভাবে সবগুলো WH কোশ্চেনগুলো ব্যবহার করা হয়। এখন আমি যে নিয়মটি দেখাচ্ছি, যে যদি বাক্যটিতে বা যে স্টেটমেন্টটি থাকে সেটাতে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি এগুলো যদি বাক্যে থাকে তাহলে প্রশ্ন করতে হবে হু প্লাস নেগেটিভ করে। কিভাবে, এভরিবডি হেটস এ লায়ার, প্রত্যেকে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। এখানে আমরা প্রশ্ন করব কিভাবে, হু প্লাস নেগেটিভ, হু, এখন যেহেতু হেটস এস যুক্ত আছে সেই জন্য আমার অক্সিলারি লাগবে ডাজ। যেহেতু আমাকে বলেছে হু প্লাস নেগেটিভ করতে হবে, হু ডাজ নট, তারপরে আমার কি মূল ভার্বটি লাগবে হেট, তারপর বাকি অংশ। অর্থাৎ যদি বাক্যে এভরিবডি বা এই শব্দগুলো থাকে তখন আমাকে হু প্লাস নেগেটিভ দিয়ে প্রশ্ন করতে হবে। এর সহযোগী বা এর মতোই আরেকটি নিয়ম হচ্ছে, যদি বাক্যে নো ওয়ান, নোবডি নাম থাকে তাহলে হু প্লাস অ্যাফার্মেটিভ করতে হবে। অর্থাৎ নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে। তাহলে কি হবে, যেহেতু আমার হু প্লাস নেগেটিভ, হু প্লাস এখানে অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে হু believes a liar। আমরা যখন একদম প্রথমে হু পড়েছিলাম সেখানে শিখেছিলাম হুর ক্ষেত্রে যদি হু দিয়ে প্রশ্ন করতে হয় তাহলে আমাকে আর ওই বাক্যে থাকা ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড বা এইগুলোর দিকে খেয়াল করার প্রয়োজন নেই। হু একটু সহজ করে দেয় আমাদের বিষয়টা। কাজে হু এর পরে সরাসরি বাক্য অংশটা দিলেই প্রশ্ন হয়ে যায়। হু বিলিভস এ লায়ার, কে বিশ্বাস করে একজন মিথ্যাবাদীকে, কে একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে? উত্তর হচ্ছে নোবডি বিলিভস এ লায়ার, কেউই বিশ্বাস করে না। এইভাবে আমরা প্রশ্ন করার বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করলাম। আশা করি কারোর কোনো প্রবলেম হবে না। এরপরও যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একটি অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে। না হলে আমরা হয়তো উৎসাহ কম পাবো।
তোমাদের কাছ থেকে যতটা বেশি রেসপন্স আমি পাবো, আমি তত বেশি ক্লাস আপলোড করার চেষ্টা করতে পারবো বা উৎসাহিত হব। তো সবাইকে আবারও অনুরোধ জানাচ্ছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এই ক্লাসগুলোতে আমার সাথে থাকার জন্য। এবং আজকের ক্লাসেও আমি সম্পূর্ণভাবে চেষ্টা করেছি WH কোয়েশ্চেন নিয়ে বিস্তারিত ধারণা দেওয়ার। ধন্যবাদ। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আজকে আমি নতুন একটি লেসন নিয়ে এসেছি তোমাদের জন্য। লেসনটি বা যে বিষয়ের উপরে আজকের লেসনটি, সেটি খুবই সহজ কিন্তু খুবই কনফিউজিং। যারা এই বিষয়টি ভালোভাবে বুঝো বা জানো তাদের জন্য তো সহজই, কিন্তু তারপরও যাদের মধ্যে এই বিষয়টা নিয়ে কনফিউশন রয়েছে, আশা করি আজকের ক্লাসটির পরে সেই কনফিউশনটা দূর হয়ে যাবে এবং সবার জন্য বিষয়টি খুব সহজ হয়ে যাবে। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট বলতে আমরা বুঝি যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয়, এইরকম যে বিষয় সেটাই হবে সাবজেক্ট। এবং এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে ভার্বকে, বাক্যের ভার্বকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট খুঁজে পেতে পারি। আমরা উদাহরণের মাধ্যমে আমাদের এই পড়াটাকে বোঝার চেষ্টা করি। প্রথম যে বাক্যটি আমি দিয়েছি, দে লাইক মাই ব্রাদার, অর্থাৎ তারা আমার ভাইকে পছন্দ করে। তারা আমার ভাইকে পছন্দ করে। তাহলে এখানে কাদের সম্পর্কে বলা হচ্ছে, বা এখানে মূলত কাজটি কি করছে, কারা পছন্দ করে? পছন্দ করা একটা কাজ, আমরা জানি যে ভার্ব, পছন্দ করা সেটা একটা কাজ, ভার্ব। সেই ভার্বের কাজটি কে করছে বা কারা করছে? তারা। তারা আমার ভাইকে পছন্দ করে। এই যেহেতু যে কাজ করছে সেটি হচ্ছে সাবজেক্ট। একইভাবে আমি আরো দু একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। শুভ হেল্পস মি, শুভ আমাকে সাহায্য করে। তাহলে সাহায্য করে ভার্ব, কে সাহায্য করে বা কে কাজটি করছে? শুভ। কাজে শুভ সাবজেক্ট। একইভাবে জনি প্লেস ক্রিকেট, অর্থাৎ জনি ক্রিকেট খেলে। প্লেস ভার্ব, সেই কাজটি কে করছে? জনি। তো জনি সাবজেক্ট। তো আমরা বুঝতে পারলাম যে সাবজেক্টটা মূলত হয় যার সম্পর্কে কিছু বলা হয়, যে কাজ করে সেটা হচ্ছে সাবজেক্ট। আর আমরা কি করতে পারি? কে বা কারা দিয়ে প্রশ্ন করে আমরা সাবজেক্ট বের করে নিতে পারি। সেক্ষেত্রে আরেকটি অপশন থাকে যে কি দিয়ে প্রশ্ন করলেও সাবজেক্ট পাওয়া যায়। সেটা আমি পরে বোঝানোর চেষ্টা করছি, কারণ কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্টও পাওয়া যায়। ঠিক একইভাবে এখানে যে উদাহরণগুলো রয়েছে তার সবগুলোই প্রথম দিকে যে আই এম এ টিচার, যেহেতু আমি একজন শিক্ষক, তাহলে যার সম্পর্কে কিছু বলা হয়, আমার সম্পর্কে বলা হচ্ছে, তাহলে আই সাবজেক্ট। ঠিক একইভাবে উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম, আমরা বানিয়েছিলাম, আজকে আমরা করেছিলাম, এই উই সাবজেক্ট। তো এখন আমরা সাবজেক্ট বোঝাটা সহজ সবার জন্যই। এখন আমরা যাচ্ছি অবজেক্টে। অবজেক্ট কিভাবে পাওয়া যায়? সাবজেক্ট হচ্ছে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, আর অবজেক্ট পাওয়া যায় কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে। আমাদের সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে ভার্বের পরে যাই বসে তাকে আমরা
অবজেক্ট বলে দিই, সেই ক্ষেত্রে আমাদের কনফিউশনটা তৈরি হয়। আসলে সবগুলো অবজেক্ট হয় না, সেখানে কমপ্লিমেন্টও থাকে। তো এগুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব। আমি প্রথম বাক্যটিকে দেখি, দে লাইক মাই ব্রাদার। তারা আমার ভাইকে পছন্দ করে। তাহলে পছন্দ করে কাকে পছন্দ করে? আমার ভাইকে পছন্দ করে। তো এই কাকে দিয়ে উত্তর করার ফলে আমরা যেটা পেলাম সেটাই হচ্ছে অবজেক্ট। ঠিক একইভাবে শুভ হেল্পস মি, শুভ আমাকে সাহায্য করে। শুভ কাকে সাহায্য করে? আমাকে সাহায্য করে। তো এই আবার অবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট। জনি প্লেইস ক্রিকেট, জনি ক্রিকেট খেলে। তাহলে জনি কি খেলে? জনি ক্রিকেট খেলে, বা কোন খেলাটি খেলে যেভাবে বোঝা যায়, কিন্তু জনি ক্রিকেট খেলে। তাহলে একইভাবে ক্রিকেট হলো অবজেক্ট। এখন আমি এখানে একটু বলে নিই, অবজেক্ট দুই ধরনের। এক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর এক হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে যেগুলো বস্তুবাচক অবজেক্ট, আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে যেগুলো ব্যক্তিবাচক অবজেক্ট। তো এখানে আমরা দেখতে পাই দে লাইক মাই ব্রাদার, তারা আমার ভাইকে পছন্দ করে। তার মানে আমার ভাই ব্যক্তিবাচক, সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। মি আমাকে সাহায্য করে, আমি ব্যক্তিবাচক, কাজে মিও হবে ইনডিরেক্ট অবজেক্ট। দে ডোন্ট প্লেস ক্রিকেট, তো ক্রিকেট তো আর ব্যক্তিবাচক নয়, কাজে সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। এইভাবে আমরা অবজেক্ট বের করতে পারি। এখন আমি একটু উদাহরণ দেখাচ্ছি, যেহেতু একটু কনফিউশন থাকে যে অনেক সময় কি দিয়ে প্রশ্ন করলেও সাবজেক্ট পাওয়া যায়। এখানে আমি লিখে দিচ্ছি যে কি, অনেক সময় কি দিয়ে প্রশ্ন করলেও সাবজেক্ট পাওয়া যায়। কিভাবে? আমরা একটি উদাহরণে লিখি, দি বাস রানস ফাস্ট, বাসটি দ্রুত চলে। দি বাস রানস ফাস্ট, বাসটি দ্রুত চলে। আসলে তাহলে দ্রুত চলছে যে কাজটা আসলে কে করছে, বা কোন জিনিসটি করছে? কি এর উত্তর হচ্ছে কি। প্রশ্ন করতে পারি কি দ্রুত চলে, কি দ্রুত চলে, তখন উত্তর আসবে দি বাস। এইভাবে দেখা যাচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে মাঝে মাঝে যদি কোনো বস্তু আসলে বা সাবজেক্ট হিসেবে বসে, সেই ক্ষেত্রে কি এর উত্তরেও আমরা সাবজেক্ট পেতে পারি। এদিকে একটু খেয়াল রাখতে হবে। আবার কি এর উত্তরে আমরা অবজেক্টও পাই। তো যদি কোনো বস্তুবাচক কোনো কিছু সাবজেক্ট হিসেবে বসে বা কাজ করে, বা কোনো বস্তুর সম্পর্কে কিছু বলা হয় এবং সেটা সাবজেক্ট হিসেবে বসে, তখনই আমরা কি এর উত্তরেও সাবজেক্ট পেতে পারি। আচ্ছা, এখন আমরা যেহেতু সাবজেক্ট এবং অবজেক্ট দেখলাম, অবজেক্টের দুটো ধরনও দেখলাম, এখন আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে বোঝার চেষ্টা করি। আমি যদি এই বাক্যটি দেখি, আই এম এ টিচার, এখানে আমরা স্বাভাবিকভাবে বলে ফেলব যে এ টিচার অবজেক্ট, আই সাবজেক্ট। কিন্তু এখানে একটু প্রবলেম দেখা দেয়। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের অপর পরিচয় বা অবস্থা। তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টেরই অপর একটি পরিচয় বা অবস্থা। অর্থাৎ সাবজেক্ট যা, কমপ্লিমেন্টটাও তাই। আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আই এম এ টিচার, এখানে কিন্তু ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে আছে এম। এখন যদি আমি এটাকে অবজেক্ট বলি, কিন্তু ভার্বকে আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারছি না, এবং তার উত্তর কিন্তু এই এ টিচার না। এখানে হচ্ছে কি, এই এ টিচার যা, যে সে হচ্ছে আই এম সাবজেক্ট বা অবজেক্টের অপর পরিচয়। তাহলে সাবজেক্ট আই, তারই একটা পরিচয় হচ্ছে শিক্ষক, একজন শিক্ষক। আমি আরেকটি বাক্য দিই, দে আর হ্যাপি, তারা সুখী। এখানে অনেকে আমরা হ্যাপিকে অবজেক্ট বলে দিই, কিন্তু আসলে সেটি অবজেক্ট নয়, এটি হচ্ছে কমপ্লিমেন্ট। কিভাবে? এখানে দে যে যারা,
হ্যাপিও তারা। এই হ্যাপি কারা? দে। আবার দে হচ্ছে হ্যাপি। এইভাবে আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্যটা বোঝার চেষ্টা করি। এখানে যদি আমি এম সরিয়ে দিই এবং আর সরিয়ে দিই, যদি সমান সমান চিহ্ন দিই, তাহলে দেখা যাবে দুটো কিন্তু সমান সমান, মানে একই জিনিস। আই যে সেই এক টিচার, দে যে তারাই হ্যাপি, হ্যাপি যারা তারাই দে। কিন্তু এখানে কিন্তু আমি সেরকম করতে পারবো না। শুভ হেল্পস, আমি যদি হেল্পস সরিয়ে দিই তাহলে শুভ আর লিখি এক হলো হবে না। তাহলে কমপ্লিমেন্ট গুলো মূলত এই একই জিনিসকে বা একই ব্যক্তিকে বোঝায়, এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্টের দুটো প্রকার রয়েছে, আমি ভেঙে একটু বুঝিয়ে দিয়ে দিচ্ছি এখানে। একটি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টকে যদি বাংলায় আমরা বুঝতে চাই সেটা বলা হয় পরিপূরক, অর্থাৎ এই যে এক টিচার সেটা আই এর পরিপূরক, একই জিনিস। এই হ্যাপি দে এর পরিপূরক, যারা হ্যাপি তাদেরকে বোঝাচ্ছে এখানে দে। এখন দেখতে হবে কোনটা সাবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা অবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা জানার জন্য এটা দেখি। আই এম এ টিচার, তাহলে এখানে এই যে এ টিচার যে কমপ্লিমেন্ট সেটা কাকে বোঝাচ্ছে? এই সাবজেক্টকে বোঝাচ্ছে। কাজে এ টিচার হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, এ টিচার হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন আমি অবজেক্ট কমপ্লিমেন্ট বোঝার চেষ্টা করি। সাবজেক্ট কমপ্লিমেন্ট হলো যে কমপ্লিমেন্ট সাবজেক্টকে নির্দেশ করে। এখন দেখি অবজেক্ট কমপ্লিমেন্ট। উই মেড ইন ক্যাপ্টেন, আমরা উই দেখেছিলাম সাবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট কি? বাংলা হচ্ছে আমরা তাকে দলনেতা বা অধিনায়ক বানিয়েছি। তাহলে প্রশ্ন করি, যদি আমরা কাকে দলনায়ক বানিয়েছিলাম? আমরা তাকে দলনায়ক বানিয়েছি। কাজে এখানে কাকে দিয়ে প্রশ্ন করলাম, আমরা পেলাম কি? অবজেক্ট। এখন উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম। কি বানিয়েছিলাম? দলনেতা বা ক্যাপ্টেন। তাহলে এই ক্যাপ্টেন কাকে নির্দেশ করছে? এই হিমকে নির্দেশ করছে। উই মেড হিম ক্যাপ্টেন, অর্থাৎ আমরা এই ক্যাপ্টেন হচ্ছে কমপ্লিমেন্ট। কিভাবে কমপ্লিমেন্ট এবং সেটা কোন ধরনের কমপ্লিমেন্ট? এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ কি? এই ক্যাপ্টেন হচ্ছে হিম, হিমকে আরো বর্ণনা করছে ক্যাপ্টেন শব্দটি। কাজে এখানে হ্যাপি দেকে বোঝাচ্ছিল, টিচার আই কে বোঝাচ্ছিল, অর্থাৎ এরা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। কিন্তু এখানে ক্যাপ্টেন কি করলো? এটা অবজেক্টের, মানে অবজেক্টটাকে নির্দেশ করছে। কাজে লিখছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তো আশা করছি বিষয়গুলো খুব, যে কনফিউশন বা যে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটা এই লেসনটা দেখার পরে সেটাও কেটে যাওয়া আশা করি আমি। তারপরও যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে বা বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, যাতে আমি নতুন নতুন বিষয় নিয়ে লেসন নিয়ে আসার জন্য উৎসাহ পাই। ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের ও যে মানে না মানা গানটি গাওয়ার জন্য। আশা করছি ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
করে